ডাউট গুলো আগে ক্লিয়ার করে দিই। ডেট হচ্ছে, আজকে ডেট কত বলো? ডেট হচ্ছে 8/7/24। ফার্স্ট ডাউট বলো, কত দাগ, কত পাতা, কত দাগ? 326 পাতা। ওকে, 55টা। ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছি। দেখো, তোমাদের এমসিকিউ 55। এখানে কি দিয়েছে? একটা দেওয়াল দিয়েছে, ইটের দেওয়ালের মতো একটা দেওয়াল দিয়েছে, এরকম ব্রিক ব্রিক করা আছে বিভিন্ন দিকে। তো যাই হোক, এরকম ব্রিক দেওয়া আছে। এবার এর সাথে একটা কি দেওয়া আছে, এরকম ছবিটা আগে আঁকি, তারপর আমি পড়ছি। এরকম একটা মনে হচ্ছে একটা রড দেওয়া আছে। বলছে এবিসি তিনটে সুতো দিয়ে 100 কেজি ভরের এম বস্তুকে ঝোলানো আছে। এখানে ডাব্লিউ একটি খাড়া দেওয়াল এবং আর হচ্ছে অনুভূমিক দণ্ড। তাহলে এটা হচ্ছে অনুভূমিক দণ্ড, রড। আর মানে রড, রড আর, এটা হচ্ছে অনুভূমিক দণ্ড, অনুভূমিক দণ্ড। আর এইদিকে এইটা হচ্ছে ওয়াল, দেওয়াল। ওকে, এবার বলেছে চিত্র দেখতে বলেছে। এখানে ডাব্লিউ একটি খাড়া দেওয়াল আর সুতো, বি সুতোয় টান কত হবে? কারণ এটা হচ্ছে এরকম আছে। এবার এখানে দেখো দিয়েছে, এখানে একটা সুতো এসছে, এখানে একটা সুতো এখান থেকে বেরিয়েছে, আর একটা এখানে দিয়েছে। ওয়েট, ওয়েটটা কত বলেছে? 100 কেজি। 100 কেজি যদি হয়, তাহলে এই দিকে হবে এমজি। এমজি মানে ওয়েট, ওয়েট হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ অনেকক্ষণ ফ্রিজে পড়াচ্ছি। হ্যাঁ এমনি ঠিক আছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি করছি তোমাকে 10টা। তুমি শুয়ে পড়বে নাকি? আমি তাহলে করছি, নাহলে মৌসুমীকে একবার করো। আমি বলে দিচ্ছি করতে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো না না, এটা এটা একটা ফান্ডা তোমাদের বলে দিয়েছিলাম, তোমার মনে আছে কিনা আমি জানি না। দেখো এখানে কি দেওয়া আছে, এইদিকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে না নাই? এদিকে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা, এখানে এই অ্যাঙ্গেলটা হবে দেখো 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। সব অ্যাঙ্গেল গুলো আগে বার করে নেয়। তাহলে এইটা যদি 135 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলতো দেখি এই অ্যাঙ্গেলটা কত হবে? 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 135 ডিগ্রি। তার মানে কত হবে বলো? এইটা বিয়োগ করলে হবে 270। 270 ডিগ্রি মাইনাস 135, তার মানে ওটাও 135 ডিগ্রি হবে। তাহলে এটাও হচ্ছে 135 ডিগ্রি। এবার কোন সুতোয় টান বলেছে? এইদিকে একটা বি সুতো দিয়েছে, এইদিকে দিয়েছে আহ এদিকে এ সুতো দিয়েছে, এদিকে সি সুতো দিয়েছে। তাহলে এই ছবিটাকে যদি আমরা জুম করে দেখি, তাহলে দেখতে পাবো এইরকম, এরকম, আর এরকম। তার মানে এইদিকে কত আছে দেখো, এটা সাম্যাবস্থায় আছে। এইখানে আবার আর একটা ব্লক আছে, তার নিচের দিকে এমজি কাজ করছে, উপরের দিকে টেনশন টি1 কাজ করছে, ধরে নাও কথার কথা। এইদিকে টি2 কাজ করছে টান, আর এইদিকে টি3 কাজ করছে। এবার দেখো এই যে ব্লকের জায়গাটা, এর সাম্যাবস্থা আছে, তার মানে টি1 ইকুয়াল টু এমজি হবে। কেন? এ ব্লকটা উপরের দিকেও ওঠেনি, নিচের দিকেও নামেনি। তাহলে এটা আমি পেয়ে গেলাম, টি1 ইকুয়াল টু এমজি। আমাদের ক্ষেত্রে এই সুতোটা হচ্ছে বি। তাহলে আমাদের নির্ণেয় টান বল কোনটা? নির্ণেয় টান বল কোনটা? নির্ণেয় টান বল হচ্ছে টি2। টি2 মান বার করতে হবে। এবার তোমাদেরকে একটা ফান্ডা বলেছিলাম, অবশ্যই উপাংশ বার করে এটা নির্ণয় করা যায়। কিন্তু আমি তোমাদেরকে ফান্ডা বলেছিলাম কি, এই টি1 এর বিপরীত কোণ যদি আলফা হয়, টি2 এর বিপরীত কোণ যদি বিটা, হ্যাঁ টি3 এর কোণ যদি গামা হয়। তুই এমন করে হট করে বলেছে, আমার বুকটা ধরপড়িয়ে উঠেছে। তা ল্যামির সূত্র না কি বললি? ল্যামি, হ্যাঁ ল্যামির সূত্র নেই। যদি এটা গামা হয় বিপরীত, তাহলে কি হবে? ল্যামির সূত্রটা এখানে কি হবে বলো? টি1 বাই সাইন আলফা সমান টি2 বাই সাইন বিটা সমান টি3 বাই সাইন গামা। তার মানে যে বল তার বিপরীত কোণের সাইন সমান আর একটা বল তার বিপরীত কোণের সাইন
সমান আর একটা বল তার বিপরীত কোণের সাইন। তাহলে দেখ এখানে আলফা সমান কত 135, বিটা সমান কত এইদিকে বিটা নিয়েছি এটাও 135, গামা সমান কত 90। তাহলে এখান থেকে সব বার করা যাবে না যাবে না বলো। আর টি1 সমান এখানে টি1 সমান হচ্ছে এমজি, এটা আমরা জানি। তাহলে এমজি বাই সাইন 135, এমজি বাই সাইন 135 সমান টি2 বাই সাইন 135 সমান টি3 বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 মানে 1। এবার দেখ আমার টি2 চেয়েছে, তাহলে এই দুটোকে সমান করলেই পেয়ে যাব। তাহলে টি2 বাই 135 সাইন 135 ডিগ্রি সমান হচ্ছে এমজি বাই সাইন 135। তাহলে এখানে কেটে গেলে হবে টি2 সমান এমজি। এম সমান কত বলেছে 100, তাহলে 100 যদি বলে তাহলে 100 ইন্টু জি নিউটন, জি মানে 10, এত নিউটন। অ্যান্সার কি দেওয়া আছে বলো? 55টা এ অ্যান্সার তাহলে। ওকে, নেক্সট তোমার একটা অঙ্ক ছিল নততল দিয়ে 40-এরটা মনে হয়েছিল না কি? দেখলাম যেটা 40টা একটা ডাউট ছিল। হ্যাঁ ওটা তুমি আমাকে পাঠিয়েছিলে, ওটা করে দিই। 40 এমসিকিউ 40, এটা দেখে ভাল লাগছে কোশ্চেনটা। সবাই দেখো এমসিকিউ 40 বই বই থেকে দেখো কি দেওয়া আছে। একটা ব্লক দেওয়া আছে, চিত্রে প্রদর্শিত নততল দ্বয় ঘর্ষণহীন। এটা বলে দিয়েছে সব ঘর্ষণহীন। এখনো ঘর্ষণ চ্যাপ্টার পড়িনি মানে ঘর্ষণহীন হওয়াটা স্বাভাবিক। এরপরে আমরা এগুলো ঘর্ষণ দিয়ে পড়বো, আরো মজাদার হবে। যদি আমরা ঘর্ষণহীনের ফান্ডাটা দারুণ ক্লিয়ার করতে পারি তাহলে ঘর্ষণ থাকলেও আমাদের চাপ হবে না। এইখানে একটা কপিকল দিয়েছে উপরে, এটা এইভাবে আটকানো কপিকলটা। এখানে একটা ব্লক দিয়েছে দড়ি দিয়ে, এরকম একটা ব্লক দিয়েছে, এরকম একটা দড়িটা বেরিয়ে এসছে টান টান হয়ে। এখানে একটা ভর আছে, যে ভরটা হচ্ছে তোমার m1 ভর। আর এদিকে একটা ভর আছে, যে ভরটা হচ্ছে তোমার m2 ভর। এবার বলেছে থিটা ইকুয়াল টু, কোন থিটাটা? এখানে থিটা দেখিয়েছে, এখানে থিটা। থিটা ইকুয়াল টু বলছে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3। তো ভালো কথা, তাহলে এখান থেকে আমরা পাবো ট্যান থিটা সমান 4/3। তাহলে ট্যান থিটা যদি 4/3 হয় আর এইটা বলে দিয়েছে 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে তোমার অতিভুজ, এইটা হচ্ছে তোমার এই বাহুটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব। এগুলো মনে মনে করব, কিন্তু আমি জাস্ট তোমাদের সাথে একটু ডিটেলসে ডিসকাস করার জন্য আমি এগুলো বলছি। মানে ট্যান থিটা যদি এটা হয় তাহলে আমরা এমনিই জানি যে সাইন থিটা সমান কি হবে। এটা ধরো 3-4 ধরলে সাইন থিটা সমান সাইন বাই কস হয়, তাহলে এটা 4/5 হবে 4/5। আর কস থিটা সমান হবে 3/5, যেটা হয়। এগুলো আমরা পেয়ে গেলাম। এবার বলছে তখন অপশন এ দিয়েছে ব্লক দুটির ত্বরণ যত। এই তো হলো ব্যাপার। তাহলে ব্লক দুটির ত্বরণ চেয়েছে, একবার বলেছে g/5, একবার বলেছে g/3, আর ব্লক দুটি স্থির অবস্থায় থাকলে বলেছে এই, নিয়ে বলেছে কোনোটিই নয়। ধরে নেই ব্লকের ত্বরণ কিছু একটা ধরে নিলাম, ধরে নাও এটা একটু বেশি খারাপ মনে হচ্ছে, এই দিকটা ধরে নিলাম এ ত্বরণ, আর এইটা হবে এ ত্বরণ। দড়ির টান টি, এইদিকে দড়ির টান টি। এই বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটা কি কাজ করবে বলো তো দেখি। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই বরাবর কি কাজ করবে বলো? m1 জি, m1 জি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। একদম তাই, তার মানে এইদিকে হবে তোমার m1 জি cos থিটা। তাহলে এর যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি, m1 ভরের যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে এই বরাবর হবে টান টি, এই বরাবর হবে তোমার m1 জি cos থিটা। আর এই দিক বরাবর কি, এইদিকে হচ্ছে টি, এইদিকে হচ্ছে তোমার দেখো m2 জি সাইন থিটা। কে বড় গো? এইদিকে এখানে ত্বরণ হচ্ছে এ, আর এইটার ব্লক যদি আমরা দেখি m2 ভর, তাহলে এইদিকে হচ্ছে m2 জি সাইন থিটা, এইদিকে হচ্ছে তোমার টি,
এইদিকে হচ্ছে টি, এইদিকে ত্বরণ হচ্ছে এ। তাহলে আমরা এফবিডি পেয়ে গেছি। তাহলে আমরা সেরকম ইকুয়েশন লিখতে পারবো। তাহলে কি ইকুয়েশন লিখবো? এখানে টি বড়, তাহলে টি মাইনাস m1g cos থিটা সমান হচ্ছে m1a। আর এখানে কি পাবো? m2g sin থিটা মাইনাস টি সমান হচ্ছে m2 ইন্টু এ। এই দুটোকে যোগ করে দাও, তাহলে আমি ত্বরণ পাবো, টি টি কেটে যাবে। তাহলে m1 প্লাস m2 ইন্টু এ, এটা অ্যাডিং করে আমরা পাচ্ছি ইন্টু এ সমান m2g sin থিটা মাইনাস m1g cos থিটা। তাহলে এবার আমরা দেখি, তাহলে এ সমান কি পাচ্ছি? m2g sin থিটা মাইনাস m1g cos থিটা বাই m1 প্লাস m2। এবার দেখো তো এই প্রবলেমে আমাদের কি দেওয়া আছে? সাইন থিটা সমান আমরা কি পেয়েছিলাম? সাইন থিটা পেয়েছিলাম 4/5। কস থিটা সমান কি পেয়েছিলাম? 3/5। তো এগুলো বসিয়ে দিই। এগুলো বসিয়ে দিলে আমি এর ভ্যালু কত পাচ্ছি? m2g দেখো কমন বাইরে পাঠিয়ে দিলাম জিটাকে। m2 ইন্টু এটা হচ্ছে 4/5 সাইন থিটা মানে তাহলে 4m2/5 মাইনাস 3m1/5 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এই জিটা এখানে আসবে। তাহলে এটাকে ভালোভাবে সাজিয়ে লিখলে আসবে 4m2 মাইনাস 3m1 বাই 5 ইন্টু m1 প্লাস m2 ইন্টু জি। এই হলো তোমার ত্বরণের সমীকরণ। এই ত্বরণের সমীকরণ থেকে এবার এবার তোমরা গেস করো তো দেখি কোন অপশনটা রাইট, এ না বি না সি? এবার গেস করো এখান থেকে, দেখো গেস করো সবাই। হ্যাঁ মাসি, হ্যালো, সবাই আমি এসছি, আমি পড়াচ্ছি একটু, সবাই ঠিক আছে? হুম, ওকে ওকে ওকে, ঠিক, হুম, ঠিক, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কোনটা হচ্ছে প্রিয়ন্তন? দেখো বি হচ্ছে বি। দেখ m1 ইকুয়াল টু m2 প্রথমে বসায় অপশন এতে, তাহলে কি হবে? m1 ইকুয়াল টু m2 যদি আমি বসাই, তাহলে m বসাচ্ছি, তাহলে 4m মাইনাস 3m মানে শুধু m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু ধর m বসাচ্ছি, তাহলে কত পাচ্ছি? 4m মাইনাস 3m মানে শুধু m বাই 5 ইন্টু 2m। তাহলে এটা হচ্ছে তোমার ইন্টু জি, ভুলে গেলে হবে না, কেটে গেল, তাহলে g/10 হচ্ছে, সেটা নাই, তাহলে ভুল। তারপরে বি, অপশন বি তে দিয়েছে m2 ইজ টু m1 সমান 2:1। তাহলে m2 সমান ধর 2m আর m1 সমান ধর শুধু m। তাহলে m2 সমান 2m যদি বসায়, তাহলে এখানে a সমান পাচ্ছি 2m, 2m মানে 8m, m2 মানে 2m, আর 4 2 8 মাইনাস 3m বাই 5 ইন্টু এটা যোগ করলে হচ্ছে কত? 3m। তাহলে এটা 5m ইন্টু জি, তাহলে g/3 হচ্ছে, তাহলে এটা রাইট হচ্ছে। তাহলে একটা অপশন রাইট যেহেতু ওটা রাইট হবে। তো এই হলো ব্যাপার। এবার যদি জিজ্ঞেস করে ব্লক কখন স্থির থাকবে, ধরো প্রশ্ন যদি জিজ্ঞেস করলো ব্লকটি কখন স্থির থাকবে, যখন এই পার্টটা জিরো হবে, এটা জিরো হলেই স্থির থাকবে। তাহলে দুটি ব্লক স্থির থাকবে কখন? যদি জিজ্ঞেস করতো দুটি ব্লক স্থির থাকবে কখন, এটা যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা লিখবো 4m2 মাইনাস 3m1 সমান লাড্ডু। তাহলে 4m2 সমান হচ্ছে 3m1, তাহলে m1 ইজ টু m2 সমান হচ্ছে 4:3। এই আচ্ছা, কিন্তু এখানে কি দিয়েছে? উল্টোটা দিয়েছে, তাই তো? m1 প্রশ্নে সি নাম্বারে দিয়েছে m2 ইজ টু m1 সমান 4:3, সো দিস ইজ রং, এটা ভুল। তাহলে সিটা হলো না, তাহলে অ্যান্সার হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আর আর দেখো 18 অঙ্কটা আমরা ডাইরেক্ট করেছি, তোমাদের যে যে অঙ্কগুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট, 18, ঠিক আছে, 41, যেগুলো খুব সবারই খুব পছন্দ, মানে বিভিন্ন জায়গায় কোশ্চেন করার জন্য খুব পছন্দ, যেগুলো পরীক্ষায় খুব পড়ে। তারপরে হচ্ছে 23, তারপরে হচ্ছে তোমার 23 এরটা তুমি পাঠিয়েছো?
তেইশেরটা দেখছি। তাপ হ্যাঁ, 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 হ্যাঁ। না, এটা অনেকেই পাঠিয়েছে। এটা আমি বলে দিচ্ছি। 23 এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। 23 তারপর আমি তোমাদের আগে বলে দিই কোনগুলো তোমাদের করাটা খুব দরকার। মানে ফেমাস অঙ্ক যেগুলো মাস্টারদের চোখে খুব খুব ঠেকে। 70, তারপরে ধরো বাঁদর 63, তারপরে হচ্ছে 66, তারপরে ধরে নাও 74, তারপরে ধরে নাও 77, 78, 59টা এখন করব, ঠিক আছে? তোমরা কেউ দাওনি তাও করে দেবো। আর কোনটা করতে বললি? 23এরটা বললি তো? 23, ঠিক আছে। এই সমস্ত মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না। একদমই বাদ দেওয়ার কোনো জিনিসই বাদ দেওয়া না। 8এরটা আমি অনেক ডিটেলসে পড়িয়েছি তোমাদের যদি মনে থাকে। তারপরটা হচ্ছে 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সমস্ত সবই ইম্পর্টেন্ট। 16টা আমি করাইনি। 16টা আমাদের যখন আমরা ওই আর একটু পড়বো তখন আমরা ওটা বুঝতে পারবো। ওকে, এনিওয়ে তাহলে আমরা এবার কোনটা বলো তো? 90, 90, 97। হ্যাঁ, 94টা তো তোর ডাউট আছে তো? হ্যাঁ, অবশ্যই করে দেবো। ওটা সাইদা বলছিস তো? অবশ্যই। 94টাও খুব ইম্পর্টেন্ট। ওটা তোমার ডাউট আছে আমি জানি, ওটা আজ করবো। সব আমি লিখে নিয়েছি কোনটা কোনটা ডাউট ইম্পর্টেন্ট এগুলো। যাই হোক, এবার আমি যেহেতু এক এক করে আসি, তোমাদের 23এরটা আমি বলে দিই, সব সব ক্লিয়ার করে দেবো। এভরিথিং উইল বি ক্লিয়ার টুডে। 23এরটা 23এরটা হচ্ছে, দেখো, জলে ভাসমান কি দিয়েছে? এম ভর এবং এল দৈর্ঘ্যের একটি নৌকা। নৌকার এক প্রান্তে এম ভরের একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে গেলে নৌকার সরণ কত হবে? তাহলে এটা হচ্ছে, ধরে নাও জল, এই জলের মধ্যে একটা নৌকা আছে। এই নৌকার উপর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে। এই নৌকাটার বলেছে, নৌকার ভর বলেছে বড় হাতের এম, নৌকার দৈর্ঘ্য বলেছে এল, আর এই যে মানুষটা আছে তার ভর বলেছে ছোট হাতের এম। কি প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে, প্রশ্ন হচ্ছে যে মানুষটি, এটা কি আমি ডিসকাস করিনি? মনে হয় একবার করেছি। করেছি কি? কারণ মনে আছে না করিনি? বলেছিলাম। হ্যাঁ, 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 একদম তাই। দেখো, মানুষটি যদি যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যায়, অন্য প্রান্তে যায়, তবে নৌকোর সরণ কোন দিকে হবে? নৌকার সরণ কত হবে? এইটা হচ্ছে প্রশ্ন। এবার এখানে এই অ্যান্সারটা দেওয়ার মেন নার্ভটা কোথায় আছে? অঙ্কের নার্ভটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে শুরু। নার্ভটা হচ্ছে এটাই যে নৌকো প্লাস মানুষ, এই দুটো মিলিয়ে যে সংস্থাটা আমরা দেখতে পাচ্ছি, সেই সংস্থা উপর কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল নয়। কোন দিক বরাবর? কোনো বাহ্যিক বল অনুভূমিক দিকে ক্রিয়াশীল নয়। অনুভূমিক দিকে ক্রিয়াশীল নয়। তাহলে আমরা তো জানি রৈখিক রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে যেদিক বরাবর কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হবে না, সেদিক বরাবর মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে যেহেতু বাহ্যিক বল, যা বল আছে ওজন এই দিকে আছে, তা বাহ্যিক বল তো এইদিকে এর এমজি আছে, এইদিকে এর এমজি আছে, তা অনুভূমিক ডাইরেকশনে এইদিকে বা এইদিকে নো ফোর্স, কোনো ফোর্স নেই। তাহলে এই বরাবর তোমার সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অনুভূমিক দিক বরাবর, অনুভূমিক দিক বরাবর
অবশ্যই অবশ্যই রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে এবার দেখো, যখনই মানুষ হাঁটতে শুরু করবে তখন মানুষের ভর আর একটা বেগ থাকবে, ভি থাকবে। তাহলে এম ইন্টু ভি এইদিকে তৈরি হবে ডান দিকে। তাহলে নৌকা তখন কি করবে? নৌকা তাহলে ভরবেগটা সমান রাখার জন্য কি করবে? পুরো মানুষ সমেত নৌকাটা বাঁ দিকে আসবে, আসবে না আসবে না? বলো। ডান দিক বাম দিকে কোনো ভরবেগের পরিবর্তন হওয়া উচিত নয়। তাহলে মানুষটা যেই যেতে শুরু করবে, তাহলে মানুষের ভর ইন্টু বেগ ডান দিকে একটা ভরবেগ তৈরি করছে। কিন্তু ভরবেগ প্রাথমিকভাবে কত? যখন দুজনেই স্থির ছিল, স্থির জলে স্থির ছিল, তখন নৌকা এবং মানুষ দুজন মিলে ভরবেগ প্রাথমিকভাবে কত ছিল? একদম শুরুতে শূন্য ছিল। শূন্য ছিল তো, রৈখিক বরাবর শূন্য ছিল। এবার যদি মানুষ সামনের দিকে হাঁটতে শুরু করে, তাহলে ডান দিকে একটা পজিটিভ ভরবেগ তৈরি হচ্ছে। তাহলে নৌকো নৌকো এমন ভাবে বাঁ দিকে বেগ সৃষ্টি করবে, যাতে করে এমন ভাবে নৌকোটি বেগ সৃষ্টি করবে, যাতে করে মাইনাস বেগ সৃষ্টি করবে, যাতে করে মানুষ যতটা পজিটিভ ভরবেগ তৈরি করলো, নৌকা এবং মানুষ মিলিয়ে টোটালটা নেগেটিভ বেগ সৃষ্টি করে, ভরবেগ সৃষ্টি করে, যাতে করে দুটো যোগ করলে যেমন প্রাথমিকে ছিল শূন্য, অন্তিমেও শূন্য থাকবে। কথাটা কি বোঝা গেল? কথাটা ক্লিয়ার? তাহলে মানুষ মানুষ ডান দিকে গেলে, আমি কিন্তু প্রত্যেককেই জিজ্ঞেস করছি সবাই বলবে ক্লিয়ার কিনা। ডান দিকে গেলে একটা অঙ্ক, ফিজিক্সের একটা অঙ্ক অনেকভাবে করা যায়। আগেরটা হয়তো আমি জানি না, আগেরটা হয়তো আমি ভরকেন্দ্র দিয়ে করে দিয়েছি, এখন এটা আবার এটা ভরকেন্দ্র চ্যাপ্টারেও আমরা স্ট্যাটিক্স যখন পড়বো, স্থিতিবিদ্যা, তখন আবার এই জিনিসগুলো আবার আসবে, তখন আবার এগুলোকে অন্যভাবে করা যায়। তো ফিজিক্সের প্রবলেম অনেকভাবে সলভ করা যায়। তো যদি সঠিক প্রসেস হয়, তাহলে সবগুলোতেই একই অ্যান্সার বেরোবে। তাহলে মানুষ ডান দিকে যেতে সেটা তো স্ট্যাটিকে করব, সেটা স্ট্যাটিকে করব, এখন নয়। হ্যাঁ, তখন অবশ্যই করে দেবো, আমার সব মাথায় আছে। তোমাদের কিভাবে ফিজিক্স শেখানোর দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন তোমাদের কোনটা কখন করিয়ে দেবো সব করিয়ে দেবো। যখন পুরো মেকানিক্সটা হবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার শরীরে গ্রোথ কেমন হলো। বাট আই নিড টাইম, আমি বারবার তোমাদেরকে বলছি আই নিড টাইম। আমি কিন্তু 11-এর রেজাল্ট তোমার কেমন হবে, এই হাফ ইয়ারলিটা, সেটার জন্য আমি গ্যারেন্টি দিতে পারি না। কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এবং নিট যে তোমরা বাঁ হাতে গোল করতে পারবে, সেটুকুর গ্যারেন্টি আমি দিতে পারি, যদি আমি যা যা বলবো তাই তাই যদি করতে থাকো। যেই মেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এবং নিট, যত ধরনের পরীক্ষা ওই লেভেল থাকবে, অ্যাডভান্স বাদ দিয়ে বাদ বাকিটা তোমরা বাঁ হাতে গোল করতে পারবে, কোশ্চেন দেখে বাঁ হাতে গোল করতে পারবে, এটুকু গ্যারেন্টি ফিজিক্সে আমি দিতে পারি। তো যাই হোক, মানুষ যদি ডান দিকে যায়, তাহলে ডান দিক বরাবর একটা ভরবেগ হবে, ডান দিক বরাবর ভরবেগ হবে। তাহলে সেটা ধরে নাও এমভি। আর নৌকো আর মানুষ মিলে একটা, নৌকা প্লাস মানুষ, নৌকা যদি বাঁ দিকে যেতে শুরু করে, তাহলে তো মানুষটাও বাঁ দিকে যাবে। আর এই যে বেগটার আমি কথা বলছি ভি, এটা হচ্ছে নৌকো সাপেক্ষে বেগ, নৌকো সাপেক্ষে বেগ। তাহলে এইটা তখন একটা নেগেটিভ ভরবেগ তৈরি করবে, অবশ্যই তৈরি করতে হবে, যাতে করে যাতে করে মোট ভরবেগ শূন্য হয়। কারণ আগে শূন্য ছিল, মোট ভরবেগ শূন্য হয়। তাহলে আমরা লিখি, একটা পেলাম এমভি সমান এম প্লাস এম, আমি আমি শুধু দিকের দিকের কথা আলোচনা করছি না, শুধু মানের, এম প্লাস এম ইন্টু ভি ওয়ান। এই ভি ওয়ানটা হচ্ছে নৌকার পিছিয়ে যাওয়া বেগ। তাহলে ভি ওয়ান সমান আমি কি পাবো? ভি ওয়ান সমান পাবো এম ভি বাই এম প্লাস এম। এটা হলো নৌকার পিছিয়ে যাওয়া বেগ। তাহলে এবার দেখো, যতক্ষণ মানুষ হাঁটে ততক্ষণ তো নৌকা পিছোবে, হ্যাঁ কি না? কারণ ভরবেগ তৈরি হচ্ছে। যতক্ষণ মানুষ হাঁটবে ততক্ষণ নৌকা পিছোবে। আমি ধরলাম মানুষের হাঁটতে মানুষের হাঁটতে মানুষ ওই টি সময়ে, মনে করি টি সময়ে
ব্যক্তিটি এল দূরত্ব গেছে। এল দূরত্ব মানে কি? নদীর এপার ওপার, নদীর বলছি, নৌকার এপার ওপার। নৌকার এপার ওপারের দৈর্ঘ্যই হচ্ছে এল। এল দূরত্ব গেছে, যাই, এটা যদি আমি ধরি, তাহলে ভি সমান এল বাই টি। লিখতে পারি না পারি না? কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? এটা আমরা লিখতেই পারি, ব্যক্তির বেগ। ঠিক আছে না নাই? আওয়াজ দাও। ওকে, তাহলে এবার ওই সময়ে নৌকো যদি এক্স দূরত্ব যায়, বিপরীতে যায়, তাহলে নৌকার যে বেগ v1 সমান আমি লিখতে পারি x বাই টি। তাহলে দেখো আমার যে ফর্মুলা ছিল v1 সমান mv বাই m প্লাস m, সেখানে আমি v1 আর v এর মানটা যদি আমি বসাই, একটা x বাই টি সমান m ইন্টু এল বাই টি বাই m প্লাস m, তাহলে টি টি কেটে যাচ্ছে, তাহলে এখানে আমি পাবো x সমান ml বাই m প্লাস m। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এইটাও একটা প্রশ্নে কখনো কখনো পড়ে, এটাও অ্যান্সার। তো আমি যখন একটা অঙ্ক করা যাবো, আমি জানি না আগের বার কিরকম করে করেছিলাম, তো প্রতিবার কিন্তু প্রশ্নের অ্যান্সার কিন্তু মানে অন্য অন্য রকম ভাবে হয়ে যেতে পারে। ওকে, ডান। এবার আমি আসি সাইদার প্রবলেম গুলো আসি। ফর্টি এইট প্রথমে বার করো, 48। তার আগের গুলো হয়ে গেছে 48, তাহলে এমসিকিউ 48। বলছে একটি বালি ভর্তি ট্রাক, এই ধরনের প্রশ্ন 48 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি কিসের সাপেক্ষে? এই বালি ভর্তি, অমুক ভর্তি, তমুক ভর্তি, এগুলো কিন্তু পরীক্ষায় খুব পড়ে। একটি বালি ভর্তি ট্রাক কি করেছে? ইউ সমবেগে একটি মসৃণ অনুভূমিক রাস্তার উপর দিয়ে চলছে। ইউ বেগে ইউ বেগে মসৃণ রাস্তায় চলছে। এবার দেখো, যদি ট্রাকের নিচ থেকে ডেল্টা টি সময়ে, তাহলে ট্রাক থেকে কি হচ্ছে, ডেল্টা টি সময়ে ডেল্টা এম পরিমাণ বালি পড়ে যাচ্ছে, এম পরিমাণ বালি পড়ে যাচ্ছে, এমতো অবস্থায় এমতো অবস্থায় তাহলে তাহলে গাড়িটিকে গাড়িটিকে ওই ইউ বেগেই ওই ইউ বেগেই চালিত রাখতে হলে, বাংলাটা একটু ঠিক করে নিও, হ্যাঁ, রাখতে হলে যে বলের প্রয়োজন হবে তা কত? এটা করেছে প্রশ্ন। So this is a very good question, very good and very very conceptual, very very conceptual। এখানে কেউ আমাকে কনসেপ্টটা বলো তো দেখি, প্রত্যেককে আমি জিজ্ঞেস করব, কে কে আছো একটু জোরে জোরে আওয়াজ দাও, প্রত্যেককে জিজ্ঞেস করব, কনসেপ্ট দাও। এই প্রবলেমটা কিন্তু কনসেপচুয়াল। আগে বলো, যদি বালি ধীরে ধীরে পড়তে থাকে তাহলে কি হবে? বালি যদি পড়তে থাকে, সে তো স্বাভাবিক, তাহলে ভর কমবে। তাহলে কি হবে ভর কমলে? হ্যাঁ, তাহলে ভর যদি কমে যায় তাহলে বেগ কিন্তু বেড়ে যাবে। তাহলে বেগ যদি বেড়ে যায় তাহলে তো ইউ বেগে আর থাকবে না, তাহলে তো ইউ এর চেয়ে বেশি বেগ হয়ে যাবে। কিন্তু আমি কি চাইছি?
ইউ বেগেই চালিত রাখবো, ইউ বেগেই চালিত রাখবো। তাহলে আমাকে আগে বলো যে বলের প্রয়োজন সেটি কোন দিকে, প্রথম প্রশ্ন আমার এটা, সেটি কোন দিকে ক্রিয়া করতে হবে? একদম তাই, একদম তাই। তাহলে এগুলো তোমরা বুঝতে পারছো, ফিলিংস আসছে তোমাদের? তাহলে ট্রাক যদি লিক ট্রাক হয়, যদি লিক করতে থাকে ট্রাক, এই ট্রাক থেকে যদি লিক করতে থাকে বালি, এতটা বালি ছিল, নিচে ফুটো আছে ধরে নাও, বালি ছিল, বালি ভর্তি ট্রাক, এখান থেকে যদি বালি পড়তে পড়তে যায়, তাহলে এই বরাবর বেগ বাড়তে থাকবে। তখন একে আটকানোর জন্য এই দিকে ফোর্স প্রয়োগ করতে হবে, এফ দিতে হবে, এই দিকে ফোর্স দিতে হবে, যাতে করে, যাতে করে তোমার এটাকে আটকানো যায়। তাহলে আমাকে কতটা পরিমাণ ফোর্স দিতে হবে? যতটা পরিমাণ ফোর্স বালির ভর কমার জন্য সামনের দিকে ক্রিয়াশীল হয়েছে, ততটা পরিমাণ ফোর্স আমাকে পিছনের দিকে প্রয়োগ করতে হবে, যাতে করে আমার কোনো রকম কোনো এক্সট্রা ফোর্স না থাকে। না হলে ট্রাক ত্বরণ নিয়ে চলতে শুরু করবে, এবং সেই ভর যদি হু 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 করে বেরিয়ে যায়, তাহলে ট্রাক তখন রকেট হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? বালি যদি আগুনের বেগে বার হতে শুরু করে, তাহলে ট্রাক তখন রকেট হয়ে যাবে। তখন ট্রাকের সামনে কি প্রীতম তুমি দাঁড়াবে? কি প্রীতম? পালিয়ে যাবে, ছুটে পালিয়ে যাবে? না, ফিল করতে, চেপে পড়বে ও প্রীতম। আচ্ছা ঠিক আছে, তখন কিন্তু ওই ট্রাকের ভর বেড়ে যাবে, সাবধান, তোমার যা ওজন। তাহলে বুঝছো? তাহলে দেখি, তাহলে এখানে আমরা ফান্ডাটা আগে আলোচনা করবো। কোনো অঙ্ক করার সময় আনাড়ির মতন অঙ্ক করব না, তাহলে আমরা ফিজিক্সটা ভালো শিখবো। ফান্ডাটা কি? যদি, যদি বালি ভর্তি ট্রাক থেকে, বালি ভর্তি ট্রাক থেকে একটি নির্দিষ্ট হারে, একটি নির্দিষ্ট হারে ভর বালি পড়তে থাকে, বালি পড়তে থাকে, তবে, তবে কি হবে? তবে ভর কমে যাওয়ার দরুন, কমে যাওয়ার দরুন কি হবে? ট্রাকের বেগ বাড়তে থাকবে। মানে, তার মানে ট্রাক ত্বরান্বিত হবে। তার মানে ট্রাকের উপর সামনের দিকে, ট্রাকের উপর সামনের দিকে একটি বল প্রয়োগ হবে, বল প্রযুক্ত হবে। এখন, এখন যদি একটি সমান মানের বিপরীত দিকে বাহ্যিক বল ট্রাকের উপর ক্রিয়াশীল হয়, ট্রাকের উপর ক্রিয়াশীল হয়, তবে ট্রাকটির ত্বরণ শূন্য করা সম্ভব, শূন্য করা সম্ভব। অর্থাৎ, অর্থাৎ ট্রাকের বালি পড়ে যাওয়ার বা ভর কমে যাওয়ার দরুন, কমে যাওয়ার দরুন বেগ বৃদ্ধিকে আটকানো যাবে। আটকানো যাবে মানে কি? মানে হচ্ছে ইউ বেগ ইউই থেকে যাবে। এটা হলো ব্যাপার। তাহলে এবার আমরা দেখব, এখানে তাহলে আমরা ফান্ডাটা পেলাম। এবার আমার ম্যাথামেটিক্যাল কনসেপ্ট কি করে আসবে? তাহলে ফার্স্ট হচ্ছে ট্রাক, এই ট্রাকটা যদি ডিএম ডিটি হারে, ডিএম ডিটি হারে ভর কমাতে থাকে, ভর কমাতে থাকে, তাহলে এখানে এই বরাবর যে ফোর্সটা তৈরি হবে,
সেই ফোর্সটা কত, এটা আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা জানি দেখো ফোর্সের দুটো পার্ট হয়, ফোর্স সমান কি হয়, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি, আমরা হাজার হাজার বার বলেছি। তা এই পার্টটা কিন্তু বেগ বৃদ্ধির জন্য বল, এটা আমরা করিনি। এখানে কিন্তু বেগ বৃদ্ধির জন্য বাহ্যিক কোনো বল প্রয়োগ হচ্ছে না, এটা ট্রাকের বেগ বৃদ্ধির জন্য বল, সেটা আমরা বলছি না। এইখানে হচ্ছে ভর হ্রাসের জন্য হার, ভর পরিবর্তনের জন্য বল। তার মানে যদি আমরা এটা পজিটিভ করতাম, তাহলে এখানে তোমার বালিতে যদি এক্সট্রা ভর আমি জুড়ে দিতাম, তাহলে ট্রাকে তোমার লোড হয়ে যেত, তখন কিন্তু ট্রাকের স্পিড কমে যেত। এখানে যেহেতু ট্রাক থেকে ভর বেরিয়ে যাচ্ছে, তাহলে ও সুন্দর করে তার স্পিড বেড়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার এখন ক্যালকুলেশনের মেন টপিক। তাহলে দেখতে পাচ্ছ নিউটনের সূত্র আমরা এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ করতাম, এটা কার জন্য? এটা সব সময় ট্রু নয়। এটা কার জন্য সত্য? একটি বিন্দু ভরের জন্য সত্য, যার ক্ষেত্রে এম সমান ধ্রুবক। এম সমান ধ্রুবক হলে তবেই ডিএমডিটিটা শূন্য হয়। তাহলে এখানে ট্রাক কোন বল দিচ্ছে? ভি ডিএমডিটি। তাহলে সেখানে সেটাই আমাকে আটকাতে হবে। তাহলে আমাকে ট্রাকের জন্য সামনে এই যে ফোর্সটা, সেটা হলো ভি ইন্টু ডিএমডিটি। ভি মানে কি? ইউ। তাহলে ইউ ইন্টু ডিএমডিটি। তাহলে আমাকে কত বল প্রয়োগ করতে হবে? এই মানেরই বল প্রয়োগ করতে হবে। কোন দিকে? পিছন দিকে। ইউ ইন্টু ডিএমডিটি অ্যান্সার। তাহলে অপশন এ আছে না নাই? হ্যালো 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 হ্যালো, 48 এটা দেখো তো অপশন এ। হ্যাঁ, অপশন বি। কি করেছিল রিজুদা? কি করেছিল রিজুদা? কি মিলেছিল? কি হয়েছিল? ইজ দেয়ার হিন্ট? ওরা হিন্ট দিয়েছে, এখানে করে দিয়েছে। তা দেখি কোথায় কোথায় থাকে রে এগুলো, অ্যান্সার কোথায় থাকে? এর মধ্যে কি আরো কোনো কনসেপ্ট আছে? খুব অবাক হয়ে গেলাম। যাই হোক দেখি কি আছে। আপাতত আমার অ্যান্সার এটাই থাকলো। না, কোথাও তো নাই অ্যান্সার। অ্যান্সার বলছি না, করে দেয় না এরা। সর্বনাশ। তাহলে আমার 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 অ্যান্সার এখানে এটাই থাকলো, যে বাহ্যিক প্রযুক্ত বল এফ সমান হচ্ছে ইউ ইন্টু ডেল্টা এম বাই ডেল্টা টি। আমি এটা দেখবো, ওকে, আই উইল চেক। যদি এখানে কোনো কনসেপ্ট মিস হয়ে যায়, অ্যাভারেজিং এর কোনো কনসেপ্ট মিস হয়, বা ইন্টিগ্রেশন যদি করে করে, তাহলে আই উইল চেক। ওকে, নেক্সট। নেক্সট কোনটা আছে? নেক্সট আছে 53, MCQ 53। কি আছে দেখো তো 53। 53 53 53। একটি ইঞ্জিন গাড়িকে, একটি ইঞ্জিন গাড়িতে, গাড়িটিতে একটি, একটি গাড়ির ইঞ্জিন, একটি গাড়ির ইঞ্জিন গাড়ির গাড়িটিতে 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। গাড়িটি যদি সমভরের আরেকটি গাড়িকে টানে, গাড়িটি যদি সমভরের
আরেকটি গাড়িকে টানে, তবে কত ত্বরণ সৃষ্টি করবে? এখানে কোনটা অ্যান্সার দেওয়া আছে? অপশন এ হচ্ছে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার, অপশন বি হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, অপশন সি হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, অপশন ডি হচ্ছে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। কোনটা হবে বলো? তাই তো হবে, বল ধ্রুবকই ধরতে হবে। এখানে কি দেওয়া আছে? অ্যান্সার কি অন্য কিছু দেওয়া আছে রে ভাই? কোথায় অ্যান্সার? তাহলে এটা দিয়েছিস সাইদা। আমি তো ভাবলাম যে অ্যান্সার হয়তো মিলেনি। সো দিস ইজ সিম্পল প্রবলেম। এখানে কি দেওয়া আছে? দেখো, একটা একটা গাড়ির ইঞ্জিন একটা ফোর্স দেয়, সেই ফোর্সটাকে যদি এফ ধরি, এর ভর যদি এম ধরি, ত্বরণ হলো এ, তাহলে এফ ইকুয়াল টু এম এ। পাতি। তারপরটা বলেছে যে এই একই ফোর্স দেবে, গাড়ির ইঞ্জিন তো তার ক্ষমতা বাড়াতে পারবে না, তার সাথে আর একটা ভর জুড়ে দিয়েছে, এম আর এম। তাহলে এখন ত্বরণ যদি এ ওয়ান হয়, তাহলে এটা দুটো ভর জুড়ে দিলে কত হবে? 2m। তাহলে এ ওয়ান সমান হবে F/2m। তার মানে কত হবে? হাফ ইন্টু F/m। F/m মানে হচ্ছে এ, তাহলে হাফ ইন্টু এ, তার মানে হচ্ছে তোমার অপশন সি। ওকে, নেক্সট। ও, এইটা তুই অন্য কিছু বলেছিস তাই তো? যদি, ও আচ্ছা আচ্ছা, এটা পুলিতে ঝুলিয়ে যদি করে তাহলে কি হবে, তাই ভাবছি। এটা তো ডাউট ছিল না, সরি। এটা ও ডাউট ছিল না। এনিওয়ে, 57টা 57। আগেরটা ওর ডাউট ছিল না, এমসিকিউ। ওই অঙ্কটাকে ও আরো কমপ্লিকেটেড করে করার চেষ্টা করেছিল, সেটা তোমরা জেনে নিও। তোমরা কেমন কমপ্লিকেটেড ও বলেছিল, ভাবার পর আমার চোখ নাক মুখ সব, চোখগুলো মাথার উপর উঠে গেছিল। 57টা। একটি রকেটে একটি রকেটে 1 কেজি/সেকেন্ড হারে হারে জ্বালানি দহন হচ্ছে, জ্বালানি দহন হচ্ছে, ঠিক? দহনজাত গ্যাস রকেট থেকে, দহনজাত গ্যাস রকেট থেকে কত বেগে বেরোচ্ছে? ভি সমান 60 কিলোমিটার/সেকেন্ড, 60 কিলোমিটার/সেকেন্ড বেগে বেরোচ্ছে। বেগটা একটু ভালো করে ভেবে দেখো। 60 কিলোমিটার/সেকেন্ডে বাস কি যায়? গাড়ি চালাতে পারবে তুমি 60 কিলোমিটার/সেকেন্ড বেগে? ভেবে দেখো। 60 কিলোমিটার/সেকেন্ড, আওয়ার নয়। হিউজ স্পিড, হিউজ। আমাদের মুক্তি বেগ কত জানো? মিটার/সেকেন্ড হলে তো আমরা যখন তখন করে দেবো। কিলোমিটার/সেকেন্ড। তাহলে বুঝতে পারছি যেটা অনেক বেশি বেগে রকেট থেকে কিন্তু দহনজাত গ্যাস বেরোয়। তাহলে ফর্মুলা কি? বল কত বলেছে? প্রযুক্ত বল বলেছে, তাহলে এফ সমান আমরা কি জানি? VdM/dt, বাস গুণ করে দাও। তাহলে ভি সমান দিয়েছে 60, তো 60 লেখা যাবে না, কিলোমিটার/আওয়ার। ভি সমান 60 কিলোমিটার/সেকেন্ড। কিলোমিটারকে আমরা লিখে দিই 60,000 মিটার/সেকেন্ড। আর ডিএমডিটি দেওয়া আছে কত? 1 কেজি/সেকেন্ড, 1 কেজি/সেকেন্ড। তাহলে এখানে গুণ করলে হবে 60,000 নিউটন। এটা হবে অ্যান্সার। ওকে, তারপর আছে 69। হ্যাঁ বলো। না, না, তাৎক্ষণিক ভাবে বেগটা চেঞ্জ হচ্ছে না, সেই জন্য। মানে ওই যে জ্বালানি যেটা বেরোচ্ছে, সেই জ্বালানির বেগটা তো ধ্রুবক ভাবে বেরোচ্ছে। তার জন্য ওর জন্য কোনো ফোর্স নেই, ওর জন্য কোনো রিয়াকশন ফোর্স নেই। রিয়াকশন ফোর্স যেটা আছে সেটা হচ্ছে জ্বালানির ভর কমে যাওয়ার জন্য। তার জন্য এই যে যেমন এক্ষুনি বলছিলাম যে যে ট্রাকের ধর, বালি ভর্তি ট্রাকের বালির পরিমাণ যদি কমে যায়,
তাহলে গাড়িটা গড়গড় গড়গড় করে বেশি ত্বরণ নিয়ে গিয়ে যাবে। ঠিক একই জিনিস রকেটে হয়। রকেটের ক্ষেত্রে ওই ডিএমডিটিটা অনেক বেশি, বেগটা অনেক বেশি, হুস করে বেরিয়ে যাচ্ছে, তার জন্য ওর স্পিডটা আরো বেশি হচ্ছে। ওকে, এবার হচ্ছে MCQ 69। কি দিয়েছে? একটি চলমান বস্তুর সবাই দেখতে থাকো কিন্তু, হ্যাঁ। MCQ 16, একটি চলমান বস্তুর বেগ ভেক্টরের সঙ্গে 20 ডিগ্রি কোণে একটি বল দ্বারা ঘাত প্রয়োগ করা হলো। ঘাত ভেক্টর এবং ভরবেগের পরিবর্তন ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ঘাত ভেক্টর এবং ভরবেগের পরিবর্তনের ভেক্টরের পরিবর্তন ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? বলো কি হবে? একটা বস্তু আছে, বস্তু এইদিকে যাচ্ছিল ধরে নাও, আমি এই দিকে ফোর্স দিয়েছি, তাহলে এর ভরবেগের পরিবর্তন কোন দিকে হবে? ঘাত দেওয়া মানে এই যে বল দ্বারা ঘাত মানে হচ্ছে বলের ঘাত, আর বলের ঘাত মানে কি? সেটাই তো ভরবেগের পরিবর্তন। কি গো, এটা বলেছিলাম না বলিনি? বল, তাহলে বলের ঘাত যেদিকে সেদিকেই বল, আর ভরবেগের পরিবর্তন সেদিকেই। নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা বলেছে না যে বল যেদিকে ক্রিয়াশীল হবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। তাহলে দেখো, ভরবেগের পরিবর্তন ভেক্টর মানে হচ্ছে ডেল্টা পি ভেক্টর, আর ঘাত ভেক্টর মানে হচ্ছে বল ভেক্টর এফ ভেক্টর। আমরা কি জানি? এফ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা পি ভেক্টর বাই ডেল্টা টি। এই ডেল্টা টিটা স্কেলার রাশি, এটা স্কেলার রাশি, তাহলে এর কোনো দিক নাই। তাহলে যেদিকে বল এর ভেক্টরের দিক, সেদিকেই ভরবেগের পরিবর্তনের ভেক্টর দিক, ভরবেগের নয়। ভরবেগ তোমার এদিক ওদিক হতে পারে, কিন্তু ভরবেগের পরিবর্তনের দিকটা কিন্তু সেদিকে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে লাড্ডু ডিগ্রি। দেখো কি দিয়েছে অ্যান্সার। ওকে, নেক্সট 80। 80টা খুব ভালো অঙ্ক। MCQ 80। 0.03 কেজি ভরের একটি বুলেট 120 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লককে আঘাত করে একটি কাঠের ব্লককে আঘাত করে ব্লককে আঘাত করে 0.12 মিটার ঢুকে থেমে গেল। কাঠের ব্লক দ্বারা প্রযুক্ত গড় বাধা কত? প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে তাহলে কাঠের ব্লক দ্বারা প্রযুক্ত গড় বাধা বল কত? এইটা হচ্ছে প্রশ্ন। ভেরি গুড কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল। যেটা যারা পেরেছো, যারা পারোনি ভালো করে দেখে নাও। এইটা হচ্ছে কাঠের ব্লক। এখানে একটা বুলেট এলো, যার ভর হচ্ছে এম। এখানে সে ইউ বেগে ঢুকলো, কিছুক্ষণ পরে গিয়ে তার ভি সমান কত হবে গো? থেমে গেলে এটার বেগ কত হবে? বুলেটের 0 হবে। ডিস্টেন্সটা আমার ধরে নাও এক্স।
তাহলে এই যে ইউ বেগটা 0 হয়ে গেল, তাহলে এই বুলেটের উপর কি ক্রিয়াশীল হলো, ত্বরণ না মন্দন? মন্দন কোন দিকে ক্রিয়াশীল হয়েছে? মন্দনটা কোন দিকে ক্রিয়াশীল হয়েছে? কে বলতে পারবে? ভেরি ভেরি গুড, ভেরি গুড। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোনোদিন ফিজিক্স পড়তে গিয়ে আমরা ইমোশনালি ইতিহাসের মতন অ্যান্সার দেব না। আমাদের সবসময় মাথাটা ক্লিয়ার রাখতে হবে। ত্বরণ কাজ করেছে বাম দিকে, সরি, ত্বরণ কাজ করেছে সামনের দিকে, সরি বাম দিকে। আর কি বললাম রে, কি বললি তুই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইদিকে দেখ, এইদিকে হচ্ছে বেগ কমছে। এটা আমাকে আমাদের ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে একবার গ্র্যান্ড ভাইভাতে এরকমই কোশ্চেন করেছিল যে তুমি ছুটে আসছো, হঠাৎ একটা দেওয়াল দেখে তুমি থেমে গেলে ছুটতে ছুটতে, তাহলে তোমার মন্দন কোন দিকে ক্রিয়াশীল, এটা জিজ্ঞেস করেছিল। তাহলে যেদিকে বেগ কমছে সেদিকেই মন্দন। যেই অ্যান্সার দিয়েছিলাম সঙ্গে সঙ্গে 5-এ 5 দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। বুঝতে পারছো তো? যে বলবে মন্দন বিপরীত দিকে, একদম সুন্দর একটা লাড্ডু মুখে ধরিয়ে দিয়ে বলবে বাড়ি যাও। তাহলে দেখো, বেগ যেদিকে কমে, বেগ কমছে মানে মন্দন। তাহলে মন্দন এই দিকেই। ত্বরণ কোন দিকে? বেগ কোন দিকে বাড়ছে? বিপরীত দিকে। মানে বেগ বাড়ছে না, কিন্তু আমরা ভাবতে পারি যে এইটা শূন্য, এইদিকে বেশি ছিল, তাহলে এইদিকে ত্বরণ। তাহলে এখানে আমরা দেখলাম একটা মন্দন ক্রিয়াশীল সামনের দিকে, তার মানে ত্বরণ হিসেবে যদি আমি বলি এইদিকে একটা ত্বরণ ক্রিয়াশীল। তাহলে এখানে কি সমীকরণ ইউজ করব? ইউ ছিল হলো ভি, এক্স দূরত্ব, ত্বরণ এ বা মন্দন এ। এক্ষেত্রে আমি কি ইকুয়েশন ইউজ করব বলো? বলেন কি ইকুয়েশন ইউজ করব? নেহি, একদম না। তাতেও খানিকটা গন্ডগোল হলো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস, হ্যাঁ, ও আচ্ছা, প্লাস টু এ এস ফর্মুলা ইউজ করবো। ভেরি গুড। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ফর্মুলা ইউজ করবো, যেখানে এ সমান হচ্ছে মাইনাস এ আর এস সমান হচ্ছে এক্স। একদম ঠিক বলেছো। তাহলে এখানে হলো টু এ এক্স। তাহলে এখানে আমি কি বার করব? ভি দেখো 0, তাহলে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এক্স। তাহলে এখান থেকে টু এ এক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই টু এ, এই সরি, এ সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই টু এক্স। ঠিক আছে না নাই? তাহলে প্রযুক্ত বল কত হবে? এটা তো ত্বরণ পেয়ে গেলাম, মন্দন পেয়ে গেলাম, এটা মন্দন। তাহলে প্রযুক্ত বল কত হবে? ভর ইন্টু মন্দন। এই যে কাঠের ভিতর ঢুকে গেল মন্দীভূত অবস্থায়, কে ঢুকলো? বুলেট ঢুকলো। তাহলে বুলেটের ভর ইন্টু এই মন্দন হচ্ছে বুলেটের উপর প্রযুক্ত নেগেটিভ ফোর্স বা বাধা বল। তাহলে গড় বাধা বলটা কি? এখানে দেখো এ যেটা আমি ধরেছি, এইটা আমি ধরেছি গড় ত্বরণ। এই ত্বরণটা কিন্তু সামান্য হলেও কম বেশি হবে। যখন বেগ বেশি থাকবে, ইম্প্যাক্ট করবে, তখন একটা হবে। ডেনসিটির আমরা ধরে নিয়েছি কোনো রকম চেঞ্জ হয়নি, কাঠের ব্লকটা একই রকম ডেনসিটির, যাতে করে ত্বরণ ফরণ অতটা চেঞ্জ না হয়। এবং এইটা আমরা গড়ান একটা ক্যালকুলেট করছি, সেজন্য এখানে বলেছে গড় বাধা বল। এক্সাক্ট ক্যালকুলেট করছি না, কারণ ত্বরণটা ভ্যারি করতে পারে। তাও আমরা ত্বরণটাকে ধ্রুবক ধরে এই সমীকরণটাকে ব্যবহার করেছি। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম গড় বাধা বল, গড় বাধা বল সমান ভর ইন্টু মন্দন। ভর মানে এম, মন্দন মানে ইউ স্কোয়ার বাই টু এক্স। এখানে তোমরা একটা, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, এটা তোমাদের অ্যান্সার। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পাবে, একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা মনে রাখবে, যেখান থেকে ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে। কি হবে? দেখো, এই গড় বাধা বলকে ধরে নাও আমি এফ ধরলাম, তাহলে এফ এটা হচ্ছে বাধা, এটা কিন্তু মনে রাখবে বাধা, ব্রেক কষলেও হয় বাধা। সমান, দেখো এখানে আমরা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার ইন্টু 1/x, লিখতে পারি না পারি না? ইয়ে, লিখতে পারি না পারি না?
1/x ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার সমান হচ্ছে এফ ইন্টু এক্স। তাহলে প্রাথমিক গতিশক্তি, এটা গতিশক্তির পরিবর্তন তো, অন্তিম তো জিরো, অন্তিম জিরো, তাহলে প্রাথমিকে কত ছিল এতটা, অন্তিমে কত হলো জিরো, তাহলে এটা গতিশক্তির পরিবর্তন নয়, এটা হচ্ছে গতিশক্তির ক্ষয় বা লস। তাহলে লস ইন কাইনেটিক এনার্জি, লস ইন কাইনেটিক এনার্জি সমান হবে বাধা বল ইনটু দূরত্ব। সো দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। কেন বললাম? যখন তোমরা পরবর্তীকালে প্রবলেম করবে তখন বুঝতে পারবে যে এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, নেক্সট, নেক্সট এটা তো হয়েছিল, এটা বাদ। এবার হচ্ছে তোমার 94 টা, এটা হচ্ছে 94 টা, 94, 94 এরটা আজকে আমাদের লাস্ট প্রবলেম। একটি কামান থেকে, 94 এর প্রবলেমটা আমি একটু বই থেকে দেখি, দাঁড়াও। তোমাদের কিন্তু সব প্রবলেমই তোমরা করো। যেমন ধরে নাও তোমাদের একটা, এই যে 41 42, এখানে যে যে এখানে যে হায়ার অর্ডার থিঙ্কিং যে কোশ্চেন গুলো থাকে না, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো হচ্ছে হটস, হটসের। তোমাদের আমি বলে দিচ্ছি আগে, এটা বলার আগে, 94 বলার আগে, হটসের কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা নিজের ইন্টারেস্টে না পড়ো তাহলে কিন্তু তোমরা ফিজিক্স কোনোদিন শিখতে পারবে না। মনে রাখবে, তাহলে চিরকাল কেউ করে দেবে আর তুমি সেই কড়া জিনিস খাবে, কোনোদিন কিন্তু নিজে নিজে ফিজিক্স শিখতে পারবে না। নিজের ইচ্ছাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো না হটসের ক্ষেত্রে 9-টা, হটসের ক্ষেত্রে 10-টা, হটসের ক্ষেত্রে আহ, প্রায় সবগুলোই, কিন্তু আমি তাও তোমাদেরকে কয়েকটা বলে দিচ্ছি যেগুলো করা খুব দরকার। যেমন ধরো 34-টা, যেমন ধরে নাও 32-টা, হটসের ক্ষেত্রে 33-টা। এগুলো এমনি এমনি দেয়নি, এগুলো ভালো ছেলে তৈরি করার কোশ্চেন। যদি তুমি গরান ছেলে হয়ে আহ, এবং নিজের র্যাঙ্ককে অন্যজনকে ট্যাগ করে দিতে চাও তাহলে পড়ার কোনো দরকার নেই, কিন্তু যদি তুমি পজিশন পেতে চাও তাহলে তোমাকে খাটতে হবে এবং তোমাকে পড়াশোনা করতে হবে, এবং তার সাথে সাথে তোমার যারা মাস্টার মশাই তাদেরকে খাটাতে হবে। খাটাতে হবে মানে কি, মাস্টার মশাইকে দৈহিক খাটিয়ে লাভ নেই, মাস্টার মশাইকে বিভিন্ন প্রশ্ন করতে হবে, পড়ে প্রশ্ন করতে হবে, ভেবে প্রশ্ন করতে হবে, অনেকবার ভেবে প্রশ্ন করতে হবে, বই খুঁটিয়ে দেখে দেখে সেটা যতটা পারা যায় সলভ করার চেষ্টা করতে হবে, এবং তারপর জিজ্ঞেস করতে হবে স্যার এইভাবে করেছি এটা কি হয়েছে। তাহলে তুমি একটা নতুন লার্নিং করলে, শিখলে। সেক্ষেত্রে কিন্তু একজন কেউ বলে দিল পট 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 করে করলি, এরকম কিন্তু করা যাবে না। তার সাথে 41, 40, 41 আর 44, এই সমস্ত জিনিসগুলো তোমাদের করতে হবে। 39 করে দিয়েছি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ধরে নাও এইটা 15, 15টা। যত পড়বে, যত অঙ্ক কষবে, তত তোমাদের শরীর এবং মন ভালো থাকবে। 5 এবং 6 এগুলো করো, এগুলো করো, 2-একটা অবশ্যই করো। ঠিক, এবার আমরা চলে আসি এমসিকিউ 94। একটা বইয়ের সমস্ত পেজ পড়লে তবেই যে লিখেছেন তার ওই পুরো জ্ঞানটা তোমার মধ্যে সামান্য হলেও ঢোকে। আর বইয়ের যদি তুমি বেছে বেছে পড়ো, যেমন ধরে নাও একটা সিম্পল তোমাদেরকে একটা কোশ্চেন করছি, খুব ভালো করে এই কোশ্চেনটা পড়বে এবং অ্যান্সার দেবে। আমি প্রশ্নটা ধরে নাও আহ, কাকে করব, প্রশ্নটা করছি ধরে নাও আমাদের প্রীতমকে। প্রীতম আমাকে বলো তো দেখি, ধরে নাও তোমার সামনে একটা বড় থালায় খাবার দেওয়া আছে অনেক কিছু সাজিয়ে, তুমি শুধু একটি চিকেনের লেগ খেলে, একটি তুমি পনিরের ছোট্ট টুকরো খেলে, আর একটু তুমি স্যুপ এক ঢোক খেলে, এরকম করে তুমি খাও, বেছে বেছে খাও। আর তোমার পাশেই তোমার একজন বন্ধু আছে, সে এত কিছু খাবার পায় না, সে ডাল ভাত এবং একটা ডিম সিদ্ধ পায়। ও ডাল ভাতটাকে একদম পুরো সেটে থালা পরিষ্কার করে খায়, এমন পরিষ্কার করে যে থালাতে তার মুখ দেখা যায়। তাহলে তুমি বলো, তোমার গ্রোথ বেশি হবে না ডাল ভাত খাওয়ার গ্রোথ বেশি হবে?
তার মানে মনে রাখবে, খুব ভালো হাই ফাই বই পড়ার দরকার নেই, কিন্তু যে বইটাকে চুজ করেছো তার প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তাহলে তুমি বুঝতে পারবে ফান্ডাটা যে অ্যাকচুয়ালি এটা কতটা গুরুত্বপূর্ণ। যে লিখেছে তারা তো কেউ বোকা নয়, তারা তো কেউ গবেট নয়। হ্যাঁ, অবশ্যই সেখানে প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, কিন্তু প্রিন্টিং মিস্টেকটা তোমাদের নিজেদেরকেই বুঝতে হবে যে এখানে প্রিন্টিং মিস্টেক আছে। এটা ধীরে ধীরে হবে, এটা একদিনে হবে না। আমাকে জিজ্ঞেস করতে থাকো। যেমন অনেকেই প্রশ্ন প্রচুর পাঠায়, আমি দেন অ্যান্ড দেয়ার অ্যান্সার দিতে পারি না, কিন্তু তারা যখন খাটে প্রশ্নগুলো আটকালে যখন পাঠায়, তখন আই আই বিকেম ভেরি হ্যাপি যে দে আর ট্রাইং। সবাই চেষ্টা করে। দেখো কি বলেছে 94টা, 94টা লাস্ট প্রবলেম আজকে। কি বলেছে? বলেছে একটি কামান থেকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ভি বেগে একটি গোলা নিক্ষেপ করা হলো। তাহলে একটা কামান আছে, সরি কামান আছে, এবং ধরে নাও কামানের দুটো চাকা, আর এখানে ধরে নাও কামান আছে। এই কামান দিয়ে অনুভূমিকের সাথে থিটা কোণে, থিটা কোণে একটা গোলা ছোড়া হলো, গোলা ছোড়া হলো, দুম করে ফেলে দিই থিটা। কি বলছে দেখি? গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গোলাটি বিস্ফোরিত হয়ে দুটি টুকরোয় ভেঙে গেল। তাহলে আর কামানের ছবি আঁকার দরকার নেই। এইখান থেকে ও বেরিয়েছে ইউ বেগে, এইভাবে যেতে গিয়ে এইভাবে যেত, এইভাবে ও যেত, কিন্তু যেতে না পেরে এখানে দুটো টুকরোয় ভেঙে গেল। এই বড় কামানের গোলাটা দুটো টুকরোয় ভেঙে গেল। তাহলে বলো তো দেখি, এই মুহূর্তে এই যে উপরের এই যে পিক পয়েন্টে, পিক পয়েন্ট আমাদেরকে কেন ধরেছে? তার কারণ পিক পয়েন্টে তার বেগ কোন দিকে? শুধুমাত্র, শুধুমাত্র বেগ অনুভূমিক দিকে, শুধুমাত্র অনুভূমিক দিকে। আর এর উপর প্রযুক্ত বল কোন দিকে? নিচের দিকে। তাহলে অনুভূমিক দিকে যদি বেগ থাকে আর প্রযুক্ত বল যদি পারপেন্ডিকুলারলি নিচের দিকে হয়, তাহলে এই পয়েন্টে যদি বোমটা ফেটে যায়, তাহলে এর যতগুলোই টুকরো হোক না কেন, সেই টুকরোগুলোর সমস্ত ভরবেগ যোগ করলে আমার এই মুহূর্তে ফাটার আগে যে অনুভূমিক দিকে তোমার ভরবেগ থাকবে তার সমান হতেই হবে, হতেই হবে। তাহলে আমরা প্রথম দেখব পিক পয়েন্টে এখানে মোট ভরবেগ কত। মোট ভরবেগ কত ফাটার আগে? বলো কত হবে? কত? বিস্ফোরণের আগে কত হবে বলো? কত হবে? ভর তো এম, এখানে যদি ইউ বেগ হয়, বা কত বেগ দিয়েছে ভি, ভি বেগ হয়, তাহলে এখানে বেগ কত হয়? অনুভূমিক বেগ কত হয় পিক পয়েন্টে? একদম তাই। তাহলে এখানে দেখো, এখানে যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা ভি কস থিটা হয়, আমরা জানি ভি কস থিটা সবসময় একই থাকে, ভি কস থিটাই থাকে। তাহলে এখানেও ভি কস থিটা হবে। তাহলে ভর হচ্ছে এম ভি ইন্টু কস থিটা। দিস ইজ দ্য ভরবেগ অ্যাট দ্য পিক পয়েন্ট জাস্ট বিফোর দ্য ব্লাস্ট অকার্স। তাহলে জাস্ট আফটার দ্য ব্লাস্ট মোট ভরবেগ কত হবে? এটাই হবে। কারণ অনুভূমিক দিকে কোন রকম কোনো বল প্রয়োগ করা হয়নি, অনুভূমিক দিকে কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকবে। এবার আমরা দেখি, বলছে একটি টুকরো পূর্বের পথে আবার কামানের কাছে ফেরত এলো, বুমেরাং হয়ে গেছে। একটা টুকরো কি করেছে? একদম টট টট করে একদম ফেরত চলে এসছে। সমান দুটি ভাগে হয়েছে, ও সমভরের টুকরো গো, একটা m/2 আর একটা m/2, একজন সমভরের টুকরো এইদিকে চলে এসছে। তাহলে একটি টুকরো ভেঙে কি হয়েছে? ফেটে একদম কামানের মুখে গিয়ে পড়েছে। তাই বলছে বিস্ফোরণের পরে অপর টুকরোটির দ্রুতি কত হবে জাস্ট বিস্ফোরণের পরে। তাহলে এবার আমাকে ভেবে দেখো, পিক পয়েন্টের আলোচনাটা আমরা করি। তাহলে দেখো, জাস্ট বিফোর, জাস্ট বিফোর আমরা দেখতে পেলাম যে এইটা যে পাথটা, সেই পাথের পিক পয়েন্টে একটা এম ভরের বস্তু ভি কস থিটা বেগ নিয়ে যাচ্ছে। এবার জাস্ট আফটার যদি আমি দেখি, জাস্ট আফটার, তখন আমি দেখতে পাচ্ছি
যে এই যে পথটা আছে সেই পথ বরাবর একটা m/2 ভরের বস্তু এই পথ বরাবর আসতে পারে? তাহলে এখানে তার বেগ কত হবে? যদি একই পথ বরাবর আসতে হয় তাহলে এখানে তার বেগ কত হবে? তবেই সে একই পথে আসবে। ভেরি গুড। তার মানে আমি যদি এখানে হচ্ছে মাইনাস ভি কস থিটা, একদম তাই। তাহলে আমি যদি মান ধরি এটা হচ্ছে মাইনাস ভি কস থিটাই আমি ধরি। তাহলে আর একটা m/2 ভরের যে টুকরোটা আছে সেই টুকরোটার বেগ আমি ধরে নিলাম আমার জানা নেই v1, এটা সমান কতবার করতে দিয়েছে ধরে নাও। তাহলে আমি কি লিখবো? এখানে মোট ভরবেগ কত ছিল? এখানে মোট ভরবেগ হচ্ছে এখানে মোট ভরবেগ হচ্ছে m v cos থিটা। এখানে মোট ভরবেগ কত হবে এই মুহূর্তে? মোট ভরবেগ এখানে হবে দেখো a পজিটিভ m/2 ইন্টু v1, আর এটা নেগেটিভ মাইনাস m/2 ইন্টু v1 cos v cos থিটা। এবার বলো তো দেখি এটা আর এটা কি হবে? এই দুটো কি হবে? এই দুটো সমান হবে। তো করে দাও সমান। তাহলে পিক পয়েন্টে খেলা হলো এখানে, কিন্তু খেলাটা হলো একদম পিক পয়েন্টে। তাহলে আমি দুটোকে সমান করে দিলে কি পাবো? m/mv ইন্টু cos থিটা সমান m/2 ইন্টু v1 মাইনাস mv cos থিটা বাই 2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, পরের পাতায় লিখছি, m v1/2 v1/2 সমান mv cos থিটা, ওইটা মাইনাসটা প্লাস হয়ে গেল, mv cos থিটা বাই 2। তার মানে এটা হচ্ছে 3/2 mv cos থিটা। তাহলে এইটা সমান হচ্ছে mv1/2। 2 উড়িয়ে দাও, উড়িয়ে দিলে উড়িয়ে দাও, তাহলে v1 সমান হচ্ছে 3v cos থিটা। কোনটা অ্যান্সার? অপশন এ। দেখে নিও, চেক ইট। ওকে, তো এই পর্যন্তই থাক। গুড নাইট। আরো যদি কারোর কোনো এই সমস্ত বাদ দিয়ে এই সমস্ত জিনিস যেগুলো আমরা ডিসকাস করলাম এরপরে আর তোমাদের কিছু কনসেপ্ট অবশ্যই তোমাদের মধ্যে থেকে যেতে পারে যেগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে না, আমরা সেগুলো অবশ্যই ডিসকাস করব। তোমরা ডাউট দিতে থাকো, যখন অনেক ডাউট একসাথে জমবে তার মধ্যে থেকে অনেকের কমন ডাউট হবে, সেই কমন ডাউট এবং এক্সট্রা ডাউট আমি যখন অনেকগুলো একসাথে জমবে তখন ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, প্রত্যেকে অঙ্ক করো, ফিজিক্স শেখো এবং ভাবো। চলো টাটা।